যে এক্সামটা কন্ডাক্ট হতে চলেছে সেই এক্সামের কম্পিটিশন লেভেল কীরকম হতে পারে এইবারের ডাব্লিউপিতে তার ওরিয়েন্টেড একটা ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত ডাব্লিউপি যেটা এক্সাম ডেট বা কেপি কনস্টেবলের প্রিলিমস যেটা এক্সাম ডেট, এই তথ্য তোমরা এই ভিডিও থেকে পেতে চলেছো। একটা এক্সপেক্টেড ডেট তোমাদের কাছে তুলে ধরবো, যে ডেটটা তোমরা একটা অ্যাপ্রক্স ধরলে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটু নিজেদের মতনভাবে স্টাডি করতে পারো। ফার্স্ট অফ অল যে কথাটা বলতে হবে, ডাব্লিউপি 2025 কনস্টেবল যে এক্সামটা কন্ডাক্ট হবে এখানে কম্পিটিশন লেভেলটা কীরকম হতে পারে। দেখো, প্রত্যেক বছরের তুলনায় তুমি যদি এই বছরের পরীক্ষাটার সাথে কম্পেয়ার করো ডাব্লিউপির সাথে, তাহলে তুলনামূলকভাবে একটা মারাত্মক চেঞ্জ দেখতে পেয়েছি। যেটা একটা রিটিনে কন্ডাক্ট হচ্ছে, এই একটা রিটিনে যেটা কন্ডাক্ট হতে পারে এটা অনেকের কাছে একটা ইজি লাগছে, আবার অনেকের কাছে কিন্তু এটা একটা হার্ডই হয়ে আসছে। কারণ একটা রিটিন কোয়ালিফাই করার পর তুমি সরাসরি যেতে পারছো মাঠে। তাহলে আগে তুমি প্রিলিমস কোয়ালিফাই করতে, তারপর মাঠ, বাট এখানে ডাইরেক্ট যেটা রিটিনটা হবে সেটা কোয়ালিফাই করলেই কিন্তু তুমি যাচ্ছ মাঠে। কিন্তু এখানে একটা চেঞ্জেস পাবে। কি সেই চেঞ্জেস? যে রিটিনটা তোমার কন্ডাক্ট করাচ্ছে পিআরবি থেকে, সেটা ডাইরেক্ট কিন্তু মেন এক্সাম করানো হচ্ছে। সুতরাং মেনের 85 আর 15 ইন্টারভিউ, এই দুটোর উপর তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হচ্ছে। তাহলে এখানে যে 85 নম্বরের রিটিনটা আউট অফ 85, তোমাকে একটা ভালো স্কোরও ক্যারি করতে হবে। কারণ তুমি ঠিকঠাক যদি একটা স্কোর ক্যারি করতে না পারো, দেখা গেল তুমি হয়তো কাট আপ ক্লিয়ার করে দিয়েছো, বাট তুমি যখন লাস্টে গিয়ে ইন্টারভিউ নাম্বারটা অ্যাড হচ্ছে, ফাইনাল মেরিটে যখন যাচ্ছ, তখন দেখা যাচ্ছে কিছু নাম্বারের জন্য তোমার সিলেকশনটা আটকে যাচ্ছে। কিন্তু তুমি যদি প্রথম থেকে টার্গেটটা রাখো যে আমি যদি একটা ভালো স্কোর ক্যারি করতে পারি, যেটা তোমার আগামীতে ফাইনাল মেরিটে অনেক হেল্প করবে, তার জন্য তোমাকে একটা ভালো প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে ফ্লো করতে হবে। কম্পিটিশন লেভেল যদি বলি ডাব্লিউপিতে কীরকম হতে পারে, দেখো দিনের পর দিন ডাব্লিউপিতে কম্পিটিশনটা এতখানি বাড়ছে। অনেকেই মনে করে থাকি যে ডাব্লিউপির অ্যাসপিরিয়েন্স অর্থাৎ স্টেট ওরিয়েন্টেড যারা পরীক্ষা দেয় তারাই নাকি এখানে পার্টিসিপেট করে। এটা কিন্তু না। ডাব্লিউপি এক্সামে তুমি এসএসসি এক্সপিরিয়েন্স পাবে, যারা ম্যাথে অনার্স করছে, ইংলিশ অনার্স করছে, এই সমস্ত স্টুডেন্টরাও কিন্তু এই পরীক্ষাগুলো পার্টিসিপেট করছে। কারণ প্রত্যেকেরই দরকার একটা কিন্তু চাকরি। একটা চাকরি পাওয়ার পর তারা নিজেদের একটা আগামী দিনে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইটাও লড়তে পারে। বাট এই যে একটা চাকরি, এটা পাওয়ার জন্য তারা ডাব্লিউপি বলো, কেপি বলো, এই এক্সামগুলোকে একটা টার্গেট রেখে দেয়। অনেক স্টুডেন্ট এমন হয় যারা বুঝতে পারে যে তারা মাঠে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু রিটিনটা তারা নিজের বেস্ট দিয়ে একটা রিটিনটা দেওয়ার চেষ্টা করে। তাহলে কম্পিটিশন লেভেলটা অ্যাকচুয়ালি পিআরবি করাচ্ছে না, কম্পিটিশনটা কিন্তু স্টুডেন্টরাই কিন্তু কম্পিটিশনটা বাড়িয়ে তুলেছে। রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, পিএসসি, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, ওভারঅল স্টেট গভর্নমেন্টের যেগুলো সি ডি গ্রুপের যেগুলো পরীক্ষাগুলো, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এখনো কোনো কন্ডাক্ট হচ্ছে না ঠিকঠাকভাবে, বা বলতে গেলে সেইভাবে আমরা যে একটা রিকমেন্ড পাবো এমনও কিন্তু হচ্ছে না। কিন্তু পঞ্চায়েতের যে ফর্মটা বেরিয়েছে সেটা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়ে পড়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো এক্সামের ধারে পাশে আমরা পৌঁছতে পারলাম না। কিন্তু তুমি পিআরবি ওরিয়েন্টেড যে সমস্ত পরীক্ষাগুলো দেখছো, যেখানে ডাব্লিউপি বলো, কেপি বলো, এগুলো যেরকম ফর্মও বেরোচ্ছে ঠিক তেমনি কিন্তু পরীক্ষাগুলো সুন্দরভাবে কন্ডাক্ট হচ্ছে। যে কারণে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, তুলনামূলকভাবে ডাব্লিউপি অ্যান্ড কেপি এই এক্সামগুলো একটা সুন্দরভাবে কিন্তু হতে চলেছে। যারা স্টুডেন্ট রয়েছে, যারা প্রিপারেশন নিচ্ছে, তারা এটা বুঝতে পেরেছে যে স্টেট এক্সামের ক্ষেত্রে পিআরবির যে পরীক্ষাগুলো হয় সেগুলো ঠিকঠাক হচ্ছে, তাই এগুলোকে তারা একটা টার্গেট রেখেছে। সুতরাং এখানে স্টুডেন্টরা নিজেরাই কী করেছে, কম্পিটিশনটা বাড়িয়ে তুলেছে। তাহলে এই কম্পিটিশনে টিকতে গেলে তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে। দেখো, ম্যাথে তুমি যদি একটা ভালো স্কোর ক্যারি করতে পারো, সেটা ফার বেটার অন্যদের থেকে। কারণ যেখানে কেউ পাবে 15, কেউ পাবে 16, তুমি যদি সেখানে আউট অফ 25, 22, 23 পর্যন্ত পৌঁছে যেতে পারো, তাহলে তোমার স্কোরটা একটা ভালো স্কোর হচ্ছে। রিজনিং আউট অফ 25 তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে। এবার তুমি বলতে পারো যে 25-এর মধ্যে আমি একটা ভালো স্কোর কিভাবে ক্যারি করতে পারি। দেখো, ম্যাথে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওভারঅল আমাদের অ্যারিথমেটিক সেকশনের উপরে বেস করে কিন্তু পিআরবির এক্সামগুলো দেওয়া হয়। তাহলে অ্যারিথমেটিকে যে 15 বা 16টা যে কটা চ্যাপ্টার রয়েছে, তুমি যদি সেগুলো প্রপার হতে কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে তোমার ম্যাথামেটিক্সটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এর সাথে ইনক্লুড করো পরিমিতির যেটা 2D, বিশেষ করে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র অ্যান্ড ত্রিভুজের কিছু ফর্মুলা ধরে অঙ্কগুলো, আর বৃত্তের কিছু ফর্মুলা ওরিয়েন্টেড অঙ্ক। 3Dর মধ্যে যেগুলো জাস্ট ফরম্যাট ধরলে হয়ে যায়, অর্থাৎ ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যায়, তোমাকে সেই কোশ্চেনগুলো টার্গেট রাখতে হচ্ছে। ব্যাস, ওভারঅল 90% কোশ্চেন কিন্তু তুমি অ্যারিথমেটিক থেকেই পেয়ে যাচ্ছ। বোঝা গেছে? দেখো, একটা রিটিন ঠিকঠাক যদি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট মাঠে যেতে পারছো। আফটার কমপ্লিট তোমার গ্রাউন্ড, তুমি কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ যেতে পারছো। তাহলে এত সুন্দর একটা সুযোগ, এটা হাতছাড়া না করার জন্য তোমাকে একটা ভালোভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে, যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আগামী দিনে তোমার সফলতা এনে দেবে। তার জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য একটা যোদ্ধা ব্যাচ। তোমাদের জন্য অনেক সীমিত মূল্যে যেটা প্রাইস রেখেছি। তো ভিডিওতে কোনো প্রাইস সম্পর্কে বলছি না, শুধু একটা কথাই বলবো, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যান্ড রেলওয়ে চ্যালেঞ্জের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে। তো সমস্ত কিছু আপডেট পাবে টেলিগ্রাম গ্রুপে। তার জন্য তোমাকে টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হতেই হবে।
টেলিগ্রাম গ্রুপে তুমি যখন জয়েন হবে সেখানে ওভারঅল যোদ্ধা ব্যাচ যেটা এনেছি, যেটা একটা জিকে জিএস এর কুইক রিভিশন ব্যাচ, যেটা আজকে ফার্স্ট ক্লাসটা তার হয়ে গেল। তো যে সমস্ত বন্ধুরা হয়তো চাইছো যে একটা কুইক রিভিশন করাটা খুব দরকার, কারণ জিকে জিএস সেকশনটা একটা লার্জ সিলেবাস, তো এই লার্জ সিলেবাস থেকে বাঁচার জন্য তোমার যে একটা রিভিশন স্কিল দরকার, তার জন্য যোদ্ধা ব্যাচ তোমার অনেক অনেক হেল্প করবে। আজকে যেটা আমরা ফার্স্ট ক্লাসটা করলাম, এইভাবে আমরা অনেকগুলো ক্লাস কিন্তু কন্টিনিউ করবো। ওয়ান টাইম পে করতে হবে। তো সমস্ত কিছু জানার জন্য ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপটা লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সরাসরি সেখানে জয়েন হয়ে যাও, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। যারা ব্যাচটা নিতে চাইছো তারা রিসেন্ট পারচেস করে নাও, কারণ আমাদের উইকলি 4টে করে ক্লাস রাখা হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোট কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো ক্লাসগুলো যেভাবে করানো হবে সেটা একটা প্রপার ওয়েতে লিঙ্ক করে করাচ্ছি। যে নোটসটা হয়ে যাবে সেই নোটসটা তোমার আগামী দিনের পরীক্ষাতে জিকে জিএসে একটা ভালো স্কোর তুলে রাখবে, এটা চেষ্টা করছি। কিন্তু তোমাকে তার জন্য যেটা করতে হবে সেটা কি, প্রপার ওয়েতে যে লিঙ্কগুলো করি যাচ্ছি সেগুলো তোমাকে পড়তে হবে। কারণ দেখো, জিকে জিএসটা একটা লার্জ সিলেবাস। এই লার্জ সিলেবাসটাকে তুমি যখন প্রথম থেকে আবার রিভিশনে আসবে, সেক্ষেত্রে তোমার অনেকটা কিন্তু টাইম চলে যাবে। কিন্তু তুমি যদি প্রথম থেকে ঠিকঠাকভাবে পড়ে গেছো, তখন তুমি রিভিশনে যখন আসবে তখন তোমার খুব একটা প্রবলেম হবে না। কারণ তোমার পড়া রয়েছে, জাস্ট তুমি রিভিশন দিচ্ছ, তখন রিভিশনটা তোমার রিভিশনই হবে। কিন্তু অনেকেই কি করে, পড়ে পড়ে তো চলে যায় লাস্টের দিকে, কিন্তু যখন রিভিশন স্কেলের দিকে আসছে তখন কি দেখা যাচ্ছে যে ওর মনে পড়ছে যে হ্যাঁ আমি এটা আগে পড়েছি ঠিকই, কিন্তু আমার ঠিক মনে করতে পারছি না, আবার আমাকে যেন কোথাও না কোথাও মুখস্থ করতে হচ্ছে। তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্য যোদ্ধা ব্যাচ তোমার অনেক অনেক হেল্প করবে। তুমি যখন কংগ্রেস অধিবেশনে পড়ছো, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে কংগ্রেস অধিবেশন থেকে কোন কোশ্চেন্সগুলো পিআরবিবিসি টার্গেট করে? দেখো, জাতীয় কংগ্রেসের জনক যদি বলি বা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, তখন উত্তর কি করবে? অপশন এতে যদি ডব্লিউসি ব্যানার্জি থাকে, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি, অনেক হয়তো ভাবতে পারে এটাই কারেক্ট আনসার, বাট না। উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছে কংগ্রেস অধিবেশনের প্রথম সভাপতি, যেটা 1885 হয়েছিল বোম্বের গোকুলদাস সংস্কৃত তেজপাল কলেজে। কতজনকে নিয়ে? 72 জনকে নিয়ে। বুঝতে পারলে? কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা কংগ্রেসের জনক কাকে বলে, তখন উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। বোঝা গেল? 1886 যেটা হচ্ছে কংগ্রেসের সেকেন্ড অধিবেশন, সেটা কোথায় হয়েছিল? কলকাতায়। সভাপতিত্ব কে করেছেন? দাদাভাই নওরোজি। তুমি যখন এই দাদাভাই নওরোজি পড়ছো, তখন তোমাকে মনে রাখতে হবে যে দাদাভাই নওরোজিকে আমরা চিনি কিভাবে? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা কার লেখা? দাদাভাই নওরোজির লেখা, যেখানে তিনি জনপিছু মাথা আয় বলেছিলেন কত টাকা করে? 20 টাকা করে। আবার দেখো, ফাদার অফ ইকোনমিক্স বা অর্থনীতির জনক কাকে বলে? যেটা হচ্ছে অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথ কি লিখেছিলেন? দ্য ওয়েলথ অফ নেশনস। বাট অর্থনীতিতে প্রথম যিনি নোবেল পেয়েছিলেন তার নাম কি? অমর্ত্য সেন। কত সালে? 1998 সালে। বুঝতে পারলে কেন? দ্য আর্গুমেন্ট অফ ইন্ডিয়া, এটা লিখেছেন অমর্ত্য সেন। মূলত নোবেল পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে 1901 থেকে। কোন দেশ প্রদান করে? সুইডেন। বাট অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে 1969 সালে। যখনই তুমি 1969 বলছো, সঙ্গে সঙ্গে মনে রাখবে মাদ্রাজের নাম চেঞ্জ হয়ে তামিলনাড়ু হয়েছিল। 1969 সালে ভারতের 14টা ব্যাংক জাতীয়করণ হয়েছিল। 1969 সালে আর কি হয়েছিল? ভিভিআই, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে বিধান পরিষদটা বিলুপ্ত হয়েছিল। বুঝতে পারলে? আবার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। বিধান পরিষদ কোনো রাজ্যে থাকতেও পারে, আবার নাও পারে। অ্যাট প্রেজেন্ট আমাদের 6টা রাজ্যে বিধান পরিষদ রয়েছে। কি সেই 6টা রাজ্য? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার। যখনই তুমি মহারাষ্ট্র বলছো, তোমার এটা ভাবা উচিত যে মহারাষ্ট্র হচ্ছে আমাদের চিনি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য। কিন্তু যদি বলতো আখ উৎপাদনের প্রথম রাজ্য, তখন কি উত্তর করবে? বলবে উত্তরপ্রদেশ। যখনই তুমি উত্তরপ্রদেশ বলছো, তোমার এটা লিঙ্ক করতে হবে যে লোকসভায় সর্বাধিক ভোটার সংখ্যা বেশি হচ্ছে উত্তরপ্রদেশে। কটা সিট গো? 80টা সিট। এই উত্তরপ্রদেশ আখ চাষের জন্য সব থেকে বেশি, অর্থাৎ আখ চাষ ভারতের মধ্যে কোন রাজ্যে বেশি হয়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে লোকসভা বেশি, 80টা সিট রয়েছে। আবার পৃথিবীর মধ্যে চিনির বাটি কাকে বলা হচ্ছে? সেটা হচ্ছে কিউবাকে। ভারতের মধ্যে সব থেকে বেশি রাজ্যের সীমানা রয়েছে, সেটা রয়েছে উত্তরপ্রদেশের সাথে। বুঝতে পারলে? আবার ভারত সব থেকে বেশি সীমারেখাটা ডিভাইড করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে, যেটা হচ্ছে 4096 কিমি। কিন্তু পশ্চিমবঙ্গ বললে যেটা হচ্ছে ঝাড়খণ্ড। আবার ঝাড়খণ্ডের ঝরিয়া, এটা হচ্ছে আমাদের সব থেকে একটা বৃহত্তম কয়লা খনি। কিন্তু পুরাতন কয়লা খনি বললে কি উত্তর করবে? বলবে রানীগঞ্জ। কত সালে হয়েছিল স্যার? উত্তর হবে 1774। তুমি এইভাবে যদি জিনিসগুলো লিঙ্ক করে নাও, তাহলে খুব ইজি হবে। তুমি যখন এই মহারাষ্ট্র বলছো, তোমাকে মনে করতে হবে যে মাটিতে জলধারণ ক্ষমতা সব থেকে বেশি, সেই মাটিটার নাম হচ্ছে কি? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। এই মাটিতে কি হয়? এই মাটিতে তুলা চাষটা সব থেকে ভালো হয়। পৃথিবীর মধ্যে তুলা চাষের নিদর্শন কারা প্রথম এনেছিল? উত্তর হবে সিন্ধু প্রদেশ, সিন্ধুর আদিবাসীরা। গুজরাট রাজ্য চীনাবাদাম উৎপাদনে আবার প্রথম রাজ্য। এই গুজরাট, এখানে রয়েছে লোথাল, যার অ্যাড্রেসের নাম করমুক্ত বন্দর, যেটা হচ্ছে কান্ডালা দীনদয়াল বন্দর। বুঝতে পারলে?
এই লোথালটা 1954 সালে আবিষ্কৃত করেছিলেন কে? এস.আর. রাও অ্যান্ড আর.এস. পিসো। 1954-তে BARC, দ্যাট মিনস ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, হেমি জাহাঙ্গীর বাবার নেতৃত্বে এটাও হয়েছিল, যার হেডকোয়ার্টার কোথায়? মহারাষ্ট্র। ভেবে দেখো 1984 কি হয়েছিল বলতো? ভোপাল গ্যাস দুর্ঘটনা। কোথায় হয়েছিল? যেটা রয়েছে আমাদের ভোপালে, তাই না? যেখানে যে গ্যাসটা লিক হয়েছিল তার নাম হচ্ছে MIC, যার ফুল ফর্মটা হচ্ছে কি? মিথাইল আইসোসায়ানেট। তো খুব নিয়ারেস্ট অপশন থাকে এই যে র্যাকেট খেলার নেট, যেটা এটা মনে রাখতে হবে, ব্যাডমিন্টন র্যাকেট খেলার নেট, তাহলে মিথাইল আইসোসায়ানেট। দেখো 1862-তে কি হয়েছিল? কলকাতা, মুম্বাই আর মাদ্রাজ তিনটে হাইকোর্ট কিন্তু স্থাপিত হয়েছিল, যার মধ্যে পুরাতন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। অ্যাট প্রেজেন্ট চিফ জাস্টিস যিনি, তার নাম হচ্ছে TS শিবগানম। আগে যিনি ছিলেন তার নাম হচ্ছে প্রকাশ শ্রীবাস্তব। ভারতের টোটাল কতগুলো হাইকোর্ট রয়েছে? উত্তর হবে কটা? বলবে 25টা। হাইকোর্টের যিনি বিচারপতি তার রিটায়ারমেন্টের এজ কত? বলবে 62 বছর। এই 1862 আর 62 লিঙ্ক করে রাখতে পারো। সুপ্রিম কোর্টের বিচারপতি কত এজ রিটায়ারমেন্টের? বলবে 65। কিন্তু অপশানে যদি এটা থাকে 6 অথবা 65, 6 অথবা 62, এটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারলে? লোকপাল যেটা হচ্ছে 60 বছর। প্রথম লোকপাল কে ছিলেন? পিনাকি চন্দ্র ঘোষ। গোলামগিরি বইটাকে লিখেছেন জ্যোতিবা ফুলে। বুঝতে পারলে? এইভাবে তোমাকে লিঙ্ক করতে হবে। সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর কি করবে? বলো, চিত্তরঞ্জন দাস। আবার গান্ধীজি রাজনৈতিক গুরু কি ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? উত্তর করতে হবে গোপাল কৃষ্ণ গোখলে। এই যে সুভাষচন্দ্র বোস দুবার কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছেন। একটা রয়েছে 1938-এ, যেটা হচ্ছে হরিপুরা কংগ্রেস অধিবেশনে, যেটা কেপি ফিল্মস আগের বার দিয়েছিল। 1939, যেটা হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরার রাজধানীর চারদিকে ত্রিপুরার চারদিকে কি রয়েছে? 3 দিকে আন্তর্জাতিক সীমানা রয়েছে। বুঝতে পারলে? 1938-এ যেটা হরিপুরা অধিবেশন হয়েছিল, সেখানে কাকে হারিয়েছিলেন জানো? সুভাষচন্দ্র বোস পট্টাভি সীতারামাইয়া। তিনি কার হয়ে দাঁড়িয়েছিলেন? গান্ধীজির হয়ে দাঁড়িয়েছিলেন। এই সুভাষচন্দ্র বোস 1941-এ সিঙ্গাপুরে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছেন। 1941-এ তিনি জিয়াউদ্দিন ছদ্মনামে দিল্লির এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। বুঝতে পারলে? তাকে আমরা স্প্রিং টাইগার বলেও চিনে থাকি। ঘড়ির কাঁটা যখন মাঝরাত ছবে, গোটা পৃথিবী ঘুমোবে, ঠিক সেই সময় ভারতবাসী জেগে উঠবে স্বাধীন সংগ্রামের লড়াই। এই মহান উক্তির কার? পণ্ডিত জওহরলাল নেহরু। দ্য ডিসকভার অফ ইন্ডিয়া বইটা কার লেখা? জওহরলাল নেহরু। মানুষটা শান্তিপ্রিয় ছিল, তার জন্য ওনার সমাধিস্থলটার নাম কি? শান্তিবন। বুঝতে পারলে? এই জওহরলাল নেহরু রাজা রামমোহন রায়কে কি বলেছেন? ভারতের জাতীয়তাবাদের জন্য। কিন্তু রাজা রামমোহন রায়কে ভারতপতি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আবার সাহিত্যে প্রথম বাঙালি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 গীতাঞ্জলি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো নিকনেম রয়েছে। কি কি? আন্নাকালী, পাকরাশি, অপকটচন্দ্র, ভাস্করচন্দ্র, দিবাকর, ভানু সিংহ। যেরকম অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়, মৌমাছি বিমল ঘোষ, কালীপ্রসন্ন হুতুম পেঁচা, তাই না? এইগুলো তোমাকে মনে রাখতে হবে। সিপাহী কবি, বিদ্রোহী কবি, ব্যাঙাচি কবি কাজী নজরুল ইসলাম। বুঝতে পারলে? যখন আমি বললাম 1862-তে কলকাতা, মুম্বাই, মাদ্রাজ তিনটে হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল, মনে করে দেখো তো IPC, ইন্ডিয়ান প্যানেল কোড, এটাও তো 1862-তে হয়েছিল। বলবে হ্যাঁ। এই IPC নামটা চেঞ্জ হয়ে গেছে। কি নাম হয়েছে? বলবে BNS। এটার বলবাম কি স্যার? ভারতীয় ন্যায় সংহিতা। এই যে IPC, এটা রচনা কে করেছেন? উত্তর হবে মেকলে। বাট এটার প্রবর্তন কে করেছেন? লর্ড উইলিয়াম বেন্টিং। তো তোমাকে এইভাবে লিঙ্ক করে জিনিসগুলো পড়তে হবে। ভারতের মধ্যে কোন কয়লাটা সঞ্চিত আছে? কোন অববাহিকায়? উত্তর কি হবে? দামোদর অববাহিকায়, অ্যাপ্রক্স 80%। যেরকম মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণটা সব থেকে বেশি, বাট পার্সেন্টেজে যদি বলে সেটা হচ্ছে মিজোরাম, তাই না? কাঞ্চিপুরম, আইহোল, বাতাপি এগুলো হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যের রাজধানী। এই যে কংগ্রেস অধিবেশন থেকে কোথায় চলে এলাম, তো কংগ্রেস অধিবেশনে যদি আবার ফিরে যাই, কি পেতে পারো? দেখো 1886-তে যেটা হচ্ছে কলকাতা অধিবেশন, যেখানে দাদাভাই নৌরাজি কিন্তু সভাপতিত্ব করেছেন, রাইট? জওহরলাল নেহরু থেকে VVI দুটো কোশ্চেন রয়েছে। একটা 1929-এর লাহোর অধিবেশন, যেখানে পূর্ণ স্বরাজের দাবি উঠে। আর একটা হচ্ছে 1940, যেটা হচ্ছে পাকিস্তান পৃথক। তো দুটোই হয়েছিল লাহোরে, সভাপতিত্ব করেছেন পণ্ডিত জওহরলাল নেহরু। বোঝা গেল? এই লাহোরে রয়েছে 200 বছরের পুরনো আরনা কালীর বাজার। বুঝতে পারলে? জাহাঙ্গীরের সমাধিটা রয়েছে। এই জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন করতে এসেছিল, তখন প্রথম যিনি পারমিশন দিয়েছিলেন তিনি ছিলেন জাহাঙ্গীর। বুঝতে পারলে? মূলত 1600 কোম্পানিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা এস্টাবলিশ হয়েছিল। তার আগে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ হয়েছিল, যেটা পলাশির যুদ্ধ নামে পরিচিত, 1757 23শে জুন। এই ইংরেজদের নির্ণায়ক জয় কেন দিয়েছিল? রবার্ট ক্লাইভ। আবার আমার কথা দিয়ে না, আমার কাজ দিয়ে বিচার করো, এই কথাটা কে বলেছেন? আমি না, কে? লর্ড রিপন। যে কারণে ওনাকে বলা হয় স্থায়িত্ব সরকারের জনক। বুঝতে পারলে? তো তোমাকে এই জিনিসগুলো এইভাবে লিঙ্ক করে পড়তে হবে। তুমি যখন এই জিকে জিনিসগুলো এইভাবে লিঙ্ক করবে, তোমার দেখবে খুব ইজি হবে। যেমন কংগ্রেস অধিবেশন থেকে আর কি দেয়? ভারত স্বাধীনের সময় কংগ্রেস অধিবেশনে কে সভাপতি করেছেন? উত্তর হবে JB কৃপলানি, 1946। আবার দেখো 1924-এ যেটা বেলেগাঁও অধিবেশন, সেখানে মহাত্মা গান্ধী প্রথম এবং শেষবারের মতন অধিবেশনে সভাপতিত্ব করেছেন। সর্দার বল্লভভাই প্যাটেল 1931-এ
করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছেন। এই বল্লভভাই প্যাটেলের যেটা স্ট্যাচু অফ ইউনিটি সেটা রয়েছে গুজরাটে। এটা যিনি নকশা করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আমাদের রাম সুথার, 182 মিটার লম্বা, তাই না? মূলত 1928 যেটা হয়েছিল সেটা হচ্ছে বরদৌলি সত্যাগ্রহ। এটা হচ্ছে ভূমি রাজস্ব কর ওরিয়েন্টেড একটা প্রতিবাদ। তো এটার নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর মহাত্মা গান্ধী এনাকে সর্দার উপাধি দেন এবং ভারতের দলগত মহিলা এরাও কিন্তু এই সর্দার উপাধিটা দিয়েছেন। দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া, লৌহ মানবিক মানুষ কাকে বলি? সর্দার বল্লভভাই প্যাটেল। আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল থেকে অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়, তো তোমাকে এইভাবে জিনিসগুলো লিঙ্ক করে করে করতে হবে, বুঝতে পারলে? তাহলে তোমার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। প্রথম মহিলা যিনি কংগ্রেস অধিবেশনে সভাপতি করেছেন, উত্তর কি হবে? অ্যানি বেসান্ট। কিন্তু যদি বলতো প্রথম ভারতীয় মহিলা, উত্তর কি হবে? সরোজিনী নাইডু। ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডু। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। উড়ন্ত পরী কাকে বলা হয়? পিটি উষাকে। গোল্ডেন গার্ল কাকে বলা হয়? পিটি উষাকে। ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? হিমা দাসকে, বুঝতে পারলে? ফ্লাইং সিখ কাকে বলা হয়? মিল্খা সিংকে। এইভাবে জিকে জিএস তোমাকে লিঙ্ক করতে হবে, যেটা তুমি পাবে যোদ্ধা ব্যাচে। তো আজকে জাস্ট একটা ফার্স্ট ক্লাস হয়েছে হিস্ট্রি ওরিয়েন্টেড, তো কন্টিনিউ এইভাবে ক্লাসগুলো হবে। তো একটা খুব শীঘ্রই কুইক রিভিশন ক্লাস হয়ে যাবে, যাতে করে তোমাদের যেভাবে লিঙ্ক করে দেবো সেটা তোমাদের আপকামিং WPKB এক্সামকে টার্গেট করে ক্লাসটা লঞ্চ করেছি। তো যারা যারা যোদ্ধা ব্যাচটা নিতে ইচ্ছুক তারা ডাইরেক্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, সেটা হচ্ছে 9144556275। স্ক্রিনে যে নাম্বারটা এলো এটাই হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার 9144556275। সরাসরি এই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা যোদ্ধা ব্যাচে জয়েন হতে পারো। আজকে ফার্স্ট ক্লাস হয়েছে, এবার কন্টিনিউ যে ক্লাসগুলো হবে খুব রিসেন্ট আমরা এই যে জিকেজিএস এর যে ক্লাসটা রয়েছে সেটা কিন্তু একটা যে সমস্ত কন্টেন্টটা রয়েছে তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমাদেরকে প্রপার হতে নোট করানো হচ্ছে। কোনো ক্লাস ক্যাপ গেলে সেই ক্লাসের নোট পেয়ে যাবে, আর খুব সীমিত মূল্যে এই ব্যাচটা তোমরা পারচেস করতে পারছো। তো যে সমস্ত বন্ধুরা এটা নিতে ইচ্ছুক রয়েছো ফার্স্ট জয়েন করো আর নিজেরা নিজেদের প্রিপারেশনটা একটা কুইক রিভিশন করে নাও। তারপর আর WP এক্সাম ডেট এখনো পর্যন্ত PRB থেকে দেওয়া হয়নি, কিন্তু এখনো যেটা টাইম পাবে ওভারঅল যে টাইমটা তুমি কিন্তু একটা সুন্দর রিভিশন করতে পারবে। কেপি প্রিলিমসের এক্সামের জন্য একটা নির্দিষ্ট টাইম পাবে, অর্থাৎ খুব বেশি যে এমনটাও না, কিন্তু যেটুকু টাইমটা কেপি কনস্টেবল প্রিলিমস এক্সামটার জন্য পাচ্ছ ওভারঅল নিজেকে এমনভাবে রেডি রাখো যাতে করে প্রিলিমস না তুমি মেন এক্সামের জন্য পর্যন্ত রেডি হতে পারছো। ওকে, কিন্তু টাইম একটা সীমিত টাইম, সেই টাইমের মধ্যে তোমাকে কাভার আপ করতে হবে। আর WPর জন্য যে খুব বেশি টাইম এমনটা না, যেটুকু টাইম পাচ্ছ ভালোভাবে একটা প্রিপারেশন করে নিজেরা নিজেদের প্রিপারেশনকে বুস্ট আপ করো, মক টেস্টটাও ওএমআর লাগাও, ডেফিনেটলি এক্সাম হলে গিয়ে তার কিন্তু একটা ভালো এফেক্ট পাবে। তো যে সমস্ত বন্ধুরা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অন করতে হবে, যাতে করে আপকামিং ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজে তোমার কাছে পৌঁছে দেবে। দুপুর 3টের সময় লাইভ ক্লাস হয়, যেখানে জিকে একটা র্যাপিড ফায়ার জিকে ক্লাস চলছে। তো আমার সাথে লাইভে অ্যাটেন্ড করতে গেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে হবে, যাতে করে সেই সমস্ত লাইভ ক্লাসের নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যেতে পারে। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।